প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর রিসার্চ চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে দ্বাদশ শ্রেণীর অর্থাৎ সেমিস্টার 3 জীবমণ্ডল যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে 83টি শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই। যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা একটু মন দিয়ে সেগুলো শুনবে, মনে রাখবে। আশা করব তোমাদের সেমিস্টার 3 যে পরীক্ষা হবে সেখানে এখান থেকে অনেকটাই কমন পেয়ে যাবে। চলো তাহলে শুরু করি প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নোত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে শিলামণ্ডল, বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডলের জীব বসবাসের অনুকূল স্থানে উপস্থিত জীবগোষ্ঠীর সমন্বয়কে জীবমণ্ডল বলা হয়। 2 নম্বর প্রশ্ন, 1875 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ান ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েস সর্বপ্রথম বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল কথাটি ব্যবহার করেছিলেন। 3 নম্বর, বিজ্ঞানের যে শাখায় জীব ও পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয় তা হল ইকোলজি বা বাস্তুবিদ্যা। 4 নম্বর, নরওয়ের দার্শনিক আর্নে ন্যায়েস 1973 সালে ডিপ ইকোলজি কথাটি প্রবর্তন করেছিলেন। 5 নম্বর, 1866 সালে ইকোলজি অর্থাৎ বাস্তু সংস্থান শব্দটি প্রথম ব্যবহার করেছেন আর্নেস্ট হ্যাকেল। 6 নম্বর, বাস্তুবিদ্যার কার্যকরী একক হল ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। 7 নম্বর, ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র শব্দটি 1935 সালে প্রথম ব্যবহার করেন ব্রিটিশ পরিবেশবিদ আর্থার জর্জ ট্যান্সলে। 8 নম্বর, সর্বপ্রকার প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, অতিসূক্ষ্ম জীবাণু এসব কিছুকে একত্রে বায়োটা বলা হয়। 9 নম্বর, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল জীবমণ্ডল। 10 নম্বর, জীবমণ্ডলের জড় বা অজৈব উপাদান হল শিলামণ্ডল, বাড়িমণ্ডল ও বায়ুমণ্ডল। 11 নম্বর, জীবমণ্ডলের সজীব বা জৈব উপাদান হল উদ্ভিদ, প্রাণী ও আণুবীক্ষণিক জীব। 12 নম্বর, জীবমণ্ডলের উচ্চতা বায়ুমণ্ডলে প্রায় 6 কিলোমিটার। 13 নম্বর, জীবমণ্ডলের ব্যাপ্তি সমুদ্রগর্ভে প্রায় 7 কিলোমিটার। 14 নম্বর, জীবমণ্ডলের গড় উলম্ব বিস্তার প্রায় 13 কিলোমিটার। 15 নম্বর, জীবমণ্ডলের গভীরতা ভূত্বকে প্রায় 10 মিটার পর্যন্ত। 16 নম্বর, জীবমণ্ডলের 10 মিটার, বাড়িমণ্ডলে 200 মিটার গভীরতা এবং বায়ুমণ্ডলের 300 মিটার উচ্চতার মধ্যে জীবের সর্বাধিক সমাবেশ দেখা যায়। 17 নম্বর, জীবের পুষ্টি সংগ্রহের এলাকাকে ইকোলজিক্যাল নিচ বলা হয়। 18 নম্বর, ইকোলজিক্যাল নিচ শব্দটি 1917 সালে জে গ্রিনাল প্রথম ব্যবহার করেন। এই ধারণার প্রকৃত প্রকাশ ঘটে 1927 সালে চার্লস এলটনের দ্বারা। 18 নম্বর, নিয়ন্ত্রিত পরিবেশে ঘরের ভেতর কোনো বাস্তুতন্ত্রের প্রতিরোধ বা মডেল সৃষ্টি করাকে বায়োডোম বলা হয়। 19 নম্বর, বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস হল সূর্য। 20 নম্বর, জীবমণ্ডলীয় প্রণালীর গঠনগত এবং কার্যগত একক হল কোষ। 21 নম্বর, জীবমণ্ডলের উৎপত্তির 3টি মুখ্য কারণ হল সূর্যালোক, জল ও 3টি মণ্ডলের সমন্বয়। 22 নম্বর, একই প্রজাতির অন্তর্গত সমস্ত জীবকে একসাথে জীব জনসংখ্যা বলা হয়। 23 নম্বর, কোনো একটি নির্দিষ্ট বাসস্থান পরস্পর সম্পর্কযুক্ত সমস্ত উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীকে একত্রে জীবগোষ্ঠী বলে। 24 নম্বর, জীবমণ্ডল এক চক্রাকার পদ্ধতির মাধ্যমে
প্রয়োজনীয় মৌলিক উপাদান যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি সমগ্র জীবজগৎ এবং তাদের পরিবেশের মধ্যে আবর্তিত হওয়ার পদ্ধতিকে জীবভূ রাসায়নিক চক্র বলা হয়। 25 নম্বর, কোনো নির্দিষ্ট জীব প্রজাতি বাস্তুতন্ত্র সম্পর্কিত আলোচ্য বিষয়কে অটো ইকোলজি বলা হয়। 26 নম্বর, কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবগোষ্ঠীর বাস্তুতন্ত্র সম্পর্কিত আলোচ্য বিষয়কে বলে সিন ইকোলজি। 27 নম্বর, একটি নির্দিষ্ট জলবায়ুর অঞ্চলের জৈব ও অজৈব গোষ্ঠীর মধ্যে দিয়ে গড়ে ওঠা সুবৃহৎ জীবগোষ্ঠীকে জীবভূমি বা বায়োম বলা হয়, যেমন সাভানা বায়োম, তুন্দ্রা বায়োম। 28 নম্বর, জীবমণ্ডলের বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত, জিনগত, গোষ্ঠীগত ও বাস্তুতন্ত্রগত যে বিভিন্নতা থাকে তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়। 29 নম্বর, সুনির্দিষ্ট সময়ে একটি বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত সজীব বস্তুর সংখ্যা ও পরিমাণ দ্বারা সৃষ্ট শুষ্ক ভরকে জীবভর বা বায়োমাস বলা হয়। 30 নম্বর, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে বলা হয় স্ট্যান্ডিং ক্রপ। 31 নম্বর, যে অনুকূল পরিবেশে এক বা একাধিক জীব প্রজাতি প্রাকৃতিক ও রাসায়নিক ও আপেক্ষিক অবস্থার মধ্যে সুস্থভাবে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে বেঁচে থাকে তাকে প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটেট বলা হয়। 33 নম্বর, কোন একটি বাস্তুতন্ত্র একটি জীবগোষ্ঠীর সর্বাধিক যে পরিমাণ জীব সংখ্যা ধারণ করতে সক্ষম তাকে ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি বলা হয়। 33 নম্বর, দুটো বাস্তুতন্ত্রের মাঝে পরিবর্তনশীল অঞ্চলকে বলা হয় ইকোটোন। 34 নম্বর, পরিবেশ ভেদে জীবের আকার ও আচরণের পরিবর্তনকে বলে ইকোক্লাইন। 35 নম্বর, ইকোটোপ হলো প্রাকৃতিক পৃথিবীর সেই অংশ যে অংশে কোনো প্রজাতি বাসস্থান তৈরি করে এবং সেই অংশে ওই প্রজাতি বাসভূমি গড়ে ওঠে। 36 নম্বর, 1936 সালে থোরল্যান্ড সোরেনসেন সর্বপ্রথম ইকোটোপের সংজ্ঞা প্রদান করেছিলেন। 37 নম্বর, বায়োটোপ হলো সুনির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বসবাসের উপযুক্ত সমধর্মী পরিবেশগত অবস্থা। 38 নম্বর, জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল প্রথম বায়োটোপ সংক্রান্ত ধারণার অবতারণা করেছিলেন। 39 নম্বর, অন্য বাস্তুতন্ত্র থেকে আগত জীব বর্তমান বাস্তুতন্ত্রে ধীরে ধীরে নিজেকে যেভাবে অভিযোজিত করে তাকে ইকোসিস বলা হয়। 40 নম্বর, দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর যে বৈচিত্র্যময় জীবগোষ্ঠী দেখা যায় সেগুলিকে বলে এজ এফেক্ট। 41 নম্বর, কোনো বাস্তুতন্ত্রে এক বা একাধিক উদ্ভিদের আগমন তিরোধান যেমন ঘটে তেমনি এই আগমন তিরোধানের মাঝে কিছু উদ্ভিদ গোষ্ঠী স্থায়ীভাবে থেকে যায়, একে উদ্ভিদ ক্রমায়ন বা প্ল্যান্ট সাকসেশন বলা হয়। 42 নম্বর, একটি বাস্তুতন্ত্রে উদ্ভিদ, প্রাণী এবং অণুবীক্ষণিক জীব একত্রে বসবাসের মাধ্যমে ভারসাম্যমূলক যে পরিবেশ সৃষ্টি করে তাকে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বা ইকোলজিক্যাল ব্যালেন্স বলা হয়। 43 নম্বর, পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের সংখ্যা বা পরিমাণকে বলা হয় জীবভর। 44 নম্বর, বাসস্থানের প্রকৃতির ওপর ভিত্তি করে প্রাকৃতিক বাস্তুতন্ত্র দুই প্রকার, যেমন স্থলজ বাস্তুতন্ত্র ও জলজ বাস্তুতন্ত্র। 45 নম্বর, প্রকৃতি দ্বারা সৃষ্ট স্বাভাবিক বাস্তুতন্ত্রকে প্রাকৃতিক বাস্তুতন্ত্র বলা হয়। 46 নম্বর, যে বাস্তুতন্ত্র প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, মানুষ তার নিজের প্রয়োজনে প্রকৃতিকে পরিবর্তন করে গড়ে তোলে তাকে মনুষ্য সৃষ্ট বা কৃত্রিম বাস্তুতন্ত্র বলা হয়, যেমন শস্যক্ষেত্র বা অ্যাকোয়ারিয়াম। 47 নম্বর, হ্রদ ও পুকুরের বাস্তুতন্ত্রকে বলে ল্যান্টিক বাস্তুতন্ত্র এবং প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলে লোটিক বাস্তুতন্ত্র। 48 নম্বর, অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে বলে ন্যারেটিক বাস্তুতন্ত্র। 49, ক্রমপর্যায়ে বিভিন্ন পুষ্টিস্তরের কাজ করার পর বাস্তুতন্ত্র থেকে শক্তি বেরিয়ে যায় বলে বাস্তুতন্ত্রকে মুক্ত প্রণালী বলা হয়।
50 নম্বর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী। 51 নম্বর বাস্তুতন্ত্র যত বড় হয় জীববৈচিত্র্য তত বৃদ্ধি পায়। 52 নম্বর জলাশয়ের নিচের অংশে বসবাসকারী জীবকুলকে বেন্থস বলে, যেমন শামুক, ঝিনুক, প্রবাল প্রভৃতি। 53 নম্বর যেসব প্রাণী জলে সাঁতার কেটে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় তাদের নেকটন বলে, যেমন মাছ, চিংড়ি। 54 নম্বর বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে বলে ফ্লোরা এবং প্রাণী গোষ্ঠীকে বলে ফনা। 55 নম্বর জলে ভাসমান অণুবীক্ষণিক জীবদের প্ল্যাঙ্কটন বলে, প্রাণী গোষ্ঠীকে বলে জুপ্ল্যাঙ্কটন এবং উদ্ভিদ গোষ্ঠীকে বলে ফাইটোপ্ল্যাঙ্কটন। 56 নম্বর গ্রিক শব্দ ট্রফোস কথার অর্থ পুষ্টি সাধন। 57 নম্বর বাস্তুতন্ত্রে খাদ্যের যোগান সংক্রান্ত স্তরকে পুষ্টি স্তর বা খাদ্য স্তর বলা হয়। 58 নম্বর বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান পুষ্টি স্তর ধারণার প্রবর্তন করেছিলেন। 59 নম্বর সংখ্যা, শক্তি এবং জীবভরের নিরিখে খাদ্য পিরামিডকে 3 ভাগে ভাগ করা হয়, যেমন সংখ্যার পিরামিড, শক্তির পিরামিড এবং জীবভর পিরামিড। 60 নম্বর কোনো বাস্তুতন্ত্রে খাদ্য খাদকের সুনির্দিষ্ট সম্পর্ককে বলা হয় খাদ্য শৃঙ্খল। 61 নম্বর খাদ্য শৃঙ্খলের খাদ্য স্তরের সংখ্যা সাধারণত 3 থেকে 5টি হয়। 62 নম্বর খাদ্য শৃঙ্খলের বিজ্ঞান ভিত্তিক সংজ্ঞা প্রদান করেছিলেন বিজ্ঞানী ওডাম। 63 নম্বর নবম শতাব্দীর আরব দার্শনিক আল জাহিদ সর্বপ্রথম খাদ্য শৃঙ্খল সম্পর্কে ধারণা প্রদান করেছিলেন। 64 নম্বর বিভিন্ন পুষ্টি স্তরে শক্তি প্রবাহের মাধ্যম হল খাদ্য শৃঙ্খল। 65 নম্বর তৃণভূমির খাদ্য শৃঙ্খল হল একটি গ্রেজিং খাদ্য শৃঙ্খল। 66 নম্বর 10% সূত্রের প্রবক্তা হলেন লিন্ডেম্যান। অসম্পূর্ণ অর্ধবিয়োজিত পদার্থকে ডেট্রিটাস বলা হয়। 67 নম্বর ডেট্রিটাসকে যে সমস্ত প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় ডেট্রিভোরস। 68 নম্বর যখন কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবগোষ্ঠীর দ্বারা পরস্পরের সাথে আন্তঃসম্পর্কযুক্ত অনেক প্রকারের খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে, তখন এই প্রকার আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্য প্রবাহ বা খাদ্য জাল বলা হয়। 69 নম্বর ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নেস। 70 নম্বর বাস্তুতন্ত্রে যে সমস্ত খাদক সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তাদের হার্বিভোরস বলা হয়। 71 নম্বর জীবমণ্ডলের একটি রাসায়নিক উপাদান হল অক্সিজেন। 72 নম্বর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ 3টি পর্যায়ে সংগঠিত হয়। 73 নম্বর পরজীবী খাদ্য শৃঙ্খল বৃহৎ প্রাণী দিয়ে শুরু হয় এবং ক্ষুদ্র প্রাণীতে শেষ হয়। 74 নম্বর বাস্তুতন্ত্রে সংখ্যা পিরামিডের প্রথম ধারণা দিয়েছিলেন জন এল্টন। 75 নম্বর বিওডির পুরো নাম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। 76 নম্বর 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তন কোনো জলে অবস্থিত জীবাণুর জৈবিক জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রাকে জৈব অক্সিজেন চাহিদা বা বিওডি বলা হয়। 77 নম্বর সর্বাপেক্ষা কার্যকরী খাদ্য পিরামিড হল শক্তি পিরামিড। 78 নম্বর ভালুক, ইঁদুর সর্বভুক শ্রেণীর প্রাণীর উদাহরণ। 79 নম্বর উৎপাদক ও সভোজীরা প্রথম পুষ্টি স্তরে যে পরিমাণ শক্তি নিজেদের দেহে উৎপাদন করে তাকে মোট প্রাথমিক উৎপাদন বলে, অর্থাৎ গ্রস প্রাইমারি প্রোডাকশন বলা হয় জিপিপি। 80 নম্বর শক্তির মোট প্রাথমিক উৎপাদন থেকে শারীরবৃত্তীয় কাজে খরচ হওয়ার পর যে পরিমাণ শক্তি উদ্ভিদের দেহে সঞ্চারিত হয় তাকে প্রকৃত প্রাথমিক উৎপাদন বা এনপিপি বলা হয়, যার ইংরেজি নাম নেট প্রাইমারি প্রোডাকশন। 81 নম্বর যে সমস্ত রাসায়নিক পদার্থ জীবের পুষ্টির জন্য দরকার হয় না সেগুলি প্রকৃতিতে সঞ্চিত অবস্থায় থাকে, এদের সঞ্চিত ভাণ্ডার বা রিজার্ভার পুল বলা হয়। 82 নম্বর যেসব পুষ্টি চক্রগুলিকে গ্যাসীয় চক্র বলা হয় সেগুলি হলো কার্বন চক্র, নাইট্রোজেন চক্র এবং অক্সিজেন চক্র। 83 নম্বর সালফার চক্র, ফসফরাস চক্রকে পাললিক চক্র বলা হয়। এই ছিল জীবমণ্ডল যে অধ্যায়টি রয়েছে সেই জীবমণ্ডল অধ্যায়ের 83টি প্রশ্নোত্তর, অর্থাৎ এমসিকিউ এর জন্য যে কোনো ফরম্যাটেই এমসিকিউ আসুক না কেন তোমরা এখান থেকে যদি আসল উত্তরগুলো জেনে থাকো তাহলে তোমাদের কিন্তু উত্তর করতে খুব সুবিধা হবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থেকো। ভালো থেকো সবাই। ধন্যবাদ।